আদিল খাবারের ট্রে নিয়ে রুষার ঘরের সামনে এসে দেখল দরজা খোলা আছে। আদিল মুচকি হেসে মনে মনে বলল, পাগলি একটা, এই বলল, কেউ যাতে ওকে বিরক্ত না করে সেই উনি দরজা খুলে বসে আছে। ঘরে প্রবেশ করতেই দেখল রুষা রুমে নেই। ওয়াশরুম থেকে পানির শব্দ আসছে, হয়তো শাওয়ার নিচ্ছে। আদিল খাবারের ট্রে খাটের উপর রেখে দিল। ওয়াশরুমের দরজা খুলে রুষা বের হয়ে ড্রেসিং টেবিলের সম্মুখে দাঁড়িয়ে চুল তোয়ালে দিয়ে মুছতে লাগল। কেউ যে ওর ঘরে বসে ওর দিকে তাকিয়ে আছে সেদিকে রুষার কোনো হেলদোল নেই। আদিল তার মাধুর্যের দিকে তাকিয়ে আছে। কিশোরী রুষা হুট করে নারীতে পরিণত হয়েছে। হলুদ মেক্সি পরনে, ভেজা এলোমেলো চুল, আয়নার প্রতিবিম্বের মাঝে তাকিয়ে নেশাক্ত হয়ে পড়ল আদিল। খাট থেকে উঠে দাঁড়ালো আদিল, এরপর ধীরে পায়ে হেঁটে রুষার পিছনে গিয়ে দাঁড়ালো। নিজের পিছনে কারো উপস্থিতি টের পেয়ে রুষা আয়নার মাঝে তাকিয়ে দেখল আদিল ওর দিকে নেশাতুর দৃষ্টিতে তাকিয়ে আছে। রুষা চুল মোছা বাদ দিয়ে আদিলের দিকে ঘুরে তাকালো। আদিল আর রুষা তখন অনেকটাই কাছাকাছি। আদিলের শ্বাস আছড়ে পড়ছে রুষার কপালে। রুষা আদিলের চোখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, কিছু বলবেন? বলতে তো অনেক কিছুই চাই, কিন্তু সব কি বলা যায়? এতটুকু বলেই রুষার কোমর জড়িয়ে ধরিয়ে নিজের সাথে মিশিয়ে নিল আদিল। রুষা অনেকটা অপ্রস্তুত হয়ে গেল আদিলের এহেন কাণ্ডে। রুষা কিছু বলতে যাবে তার আগেই আদিল রুষার মুখে আঙুল দিয়ে চুপ করিয়ে দিল। রুষা, হুম, তুমি অনেক জেদি। আমি মরে গেলে তুমি একটুও কষ্ট পাবে না, অন্তত এক মাসে আমি উপলব্ধি করতে পেরেছি। তুমি শুধু আমার রাগ দেখলে, আমার রাগের অন্তরালে তোমার জন্য ভালোবাসা, তোমার জন্য অস্থিরতা, তোমার জন্য আমার হৃদয়ে যে হৃৎস্পন্দিত হয়ে। তুমি তা কখনোই বুঝতে চাওনি, রুষা। রুষা একদৃষ্টিতে আদিলের দিকে চেয়ে আছে। এই কথাগুলো শুধু আদিলের কাছ থেকে শুনতাই ভালো লাগে, শরীর কাঁপা অনুভূতি জাগে, প্রতিনিয়ত একজনকে বারবার নতুন করে ভালোবাসতে ইচ্ছে করে। কেন এমন হয়? রুষা, আমি জানি না সেদিন আমার আড়ালে কি ঘটেছিল, আর এখন আমি জানতেও চাই না। শুধু এতটুকু বলতে চাই, তুমি শুধু আমার হয়ে থেকো। রুষা, আমি তোমাকে ছাড়া আর এক মুহূর্ত থাকতে পারছিলাম না, তাই মিথ্যে কথা বলে তোমাকে এক পলক দেখতে চেয়েছি। রুষা, ভালোবাসা আর যুদ্ধে নাকি সব জায়েজ? তোমাকে ভালোবাসার পর থেকে আমি নিজের সাথে দিনের পর দিন নিজের সাথে যুদ্ধ করে যাচ্ছি। নিজের অনুভূতিকে দমিয়ে রাখতে দিনের পর দিন যুদ্ধ করে গিয়েছি। তোমাকে জয় করার পর থেকে ভেবেছিলাম এই বুঝি যুদ্ধ জয়ী হলাম। কিন্তু আমি আমার একটি ভুলের জন্য আমার রাজ্যকে, আমার রানীকে হারাতে বসেছিলাম। সব হারানোর পর তোমার অস্তিত্ব আমার জীবনের জন্য কতখানি মূল্যবান আমি তখন থেকে বুঝতে পেরেছি। এখন যদি তোমাকে জয় করতে আমাকে আবারও ভালোবাসার যুদ্ধ করতে হয় তবে তাই হোক। তবুও তুমি আমার হয়ে থেকো। আদিলের দু চোখ ভিজে গিয়েছে কথাগুলো বলার সময়। রুষার বুক কেঁপে উঠল আদিলের ভেজা চোখ দেখে। মানুষটা কেন কাঁদে? তার একটি ডাকের আশায় তো এতদিন পথের দিকে চেয়েছিল। আজ সেদিন এলো বলে। রুষা আদিলের বুকে মাথা রাখল। আদিলের যেন রুষার থেকে পাওয়া এই স্পর্শের খুব প্রয়োজন ছিল। ঝাপসা দুচোখ, মুখে এক ঝলক হাসির রেখা যেন আদিলকে পৃথিবীর সবচেয়ে সুখীর মানুষের কাতারে দাঁড় করিয়ে দিল।
আপনি কেন কান্না করছেন, আদিল? সরি। আমার উচিত ছিল আপনাকে সব সত্য ঘটনা বলে দেয়া, কিন্তু আমি আপনার কাছ থেকে গোপন করেছিলাম দেখে আপনি আমাকে সন্দেহ করেছেন। সব দোষ আমার আদিল, আপনি আমাকে মাফ করে দিন। আদিলের বুকে মাথা রেখে কথাগুলো বলছে রুষা। আদিল রুষাকে নিজের বুকের মাঝে আরো গভীরভাবে জড়িয়ে রাখল। রুষার মাথায় চুমু দিয়ে আদিল বলে, তুমি একটিবারও আমাকে সরি বলবে না? সব আমার দোষ। আমি জানি আমি কি অপরাধ করেছি। রুষা আদিলের বুক থেকে মাথা উঁচিয়ে কিছু বলবে তার আগে রুষার মোবাইল বেজে উঠল। রুষা এক পলক আদিলের দিকে তাকাতেই আদিল রুষাকে নিজের বাঁধন থেকে মুক্ত করতেই রুষা খাটের উপর থেকে মোবাইল নিয়ে কল রিসিভ করল। হ্যালো। সারি সারি গাছ, অদূরে শহরের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে পাহাড়। রুষা আর আদিল এখন দাঁড়িয়ে আছে রৌনকদের বাড়ির ছাদে। রুষার প্রেগন্যান্সির তখন 7 মাস। মর্নিং সিকনেসের জন্য সকাল থেকে রুষা কিছুই খেতে পারছে না। তাই আদিল রুষাকে নিয়ে রৌনকদের ছাদে এসে বসে আছে। আজ দুদিন ধরে চট্টগ্রাম এসেছে ওরা দুজন। হুট করে সেদিন নাজের কল পেয়ে রুষা আর আদিল রওনা হয় চট্টগ্রামের উদ্দেশ্য। এখন কেমন লাগছে, রুষা? রুষার মাথায় হাত রেখে জিজ্ঞেস করল আদিল। রুষা ইশারায় আদিলকে দেখল ওর এখন ভালো লাগছে। এরই মাঝে আদিলের মোবাইলে কল এলো। আদিল কল রিসিভ করে সালাম দিতেই ওপাশ থেকে বলে উঠল, আদিল তুমি এভাবে ছুটি কাটালে হবে? তুমি একজন ডক্টর, এটা কি তুমি ভুলে গিয়েছ? সো সরি শিউলি ম্যাম। আসলে খুব জরুরি কাজে চট্টগ্রামে আসতে হয়েছে। আমি আগামীকালের ফ্লাইটের ঢাকায় আসব। ঠিক আছে। তা রুষা কেমন আছে? আছে ভালো। মর্নিং সিকনেস এখনো কমেনি। আর কিছুদিন গেলে ঠিক হয়ে যাবে। রাখছি তবে। জি, আল্লাহ হাফেজ। কল কেটে দিল আদিল। রুষা প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে আছে আদিলের দিকে। আদিল রুষাকে বলে, শিউলি ম্যাম কল করেছিল কবে ঢাকায় ফিরে যাব জানার জন্য। ওহ আচ্ছা। আমাদের কেন এখানে তলব করে নিয়ে এলো নাজ, সেটাই তো এখনো বুঝতে পারছি না। দেখি কি বলে। এখন চলো নিচে যাই। রুষার হাত ধরে ধীরে ধীরে ছাদ থেকে নেমে এলো আদিল। নিচে ড্রয়িং রুমে আসতেই দেখল রৌনক, নাজ আর রাফসান বসে আছে। আদিল আর রুষাকে দেখতে পেয়ে নাজ এগিয়ে এসে রুষার হাত ধরে সোফায় বসিয়ে দিল। আদিল রুষার পাশে বসে পড়ল। নাজ দীর্ঘশ্বাস ফেলে বলল, রুষা তোকে একটা কথা জানানো হয়নি, দোস্ত। রুষা খানিকটা অবাক হলো নাজের কাছ থেকে এমন কথা শুনে। কি কথা? আসলে আমি আর নাজ দুদিন আগে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছি। রৌনক আদিলের দিকে তাকিয়ে বলল। রুষা অবাক হয়ে গেল। আদিল অবাক হয়ে বলল, তবে রুষাকে আপনি চিঠিতে যে কথাগুলো লিখেছেন, গিফটগুলো দিয়েছেন, সেগুলো কি ছিল? আমি কখনোই রুষাকে খারাপ উদ্দেশ্য চিঠি দেইনি। আমি তাহলে এবার কথাগুলো বলি। নাজ বলল। আদিল আর রুষা নাজের দিকে তাকিয়ে আছে। নাজ সোফা ছেড়ে উঠে দাঁড়িয়ে বলল,
সেদিন রুষাকে রৌনক যে চিঠিটা দিয়েছিল সেই চিঠি কখনোই রুষার কাছে পৌঁছায়নি, বরং রুষার কাছে অন্য কারো চিঠি পৌঁছেছিল। রুষা আর আদিল যেন অবাকের চূড়ান্ত পর্যায়ে। রৌনক মাথা নিচু করে রেখেছে। রাফসানও অবাক হয়ে তাকিয়ে আছে নাজের দিকে। নাজ সবার মুখের দিকে তাকিয়ে বড় করে শ্বাস ছেড়ে বলল, সেদিন রুষার কাছে রৌনকের নামে যেই চিঠিখানা গিয়েছিল, সেই চিঠি সত্যিকার অর্থে রাফসান রুষাকে দিয়েছিল। আই রাইট রাফসান? সকলের দৃষ্টি এবার রাফসানের দিকে। আসলেই কি রাফসান সবকিছুর পেছনে সংযুক্ত? আমি সেদিন চট্টগ্রামে আসি রৌনকের সাথে দেখা করার জন্য। রুষা আর আদিলের মাঝে যত দূরত্ব সৃষ্টি হয়েছে সবকিছুর পেছনে দায়ী ছিলেন রৌনক মির্জা। এতকাল আমরা সবাই এটাই ভেবে এসেছি, কিন্তু এখানে আসার পর আমার এতদিনের পুরো ভাবনা মিছে হয়ে গেল। আপনি এসব কি বলছেন ডক্টর নাজ? আমি কেন রুষাকে চিঠি দিতে যাব? তাছাড়া আপনার কাছে কি প্রমাণ আছে যে ওই চিঠি আমি রুষাকে দিয়েছি? নাজকে কথা বলার মাঝপথে থামিয়ে দিয়ে বলল রাফসান। কথার মাঝপথে বাধা পেয়ে নাজের চেহারায় বিরক্তির ছাপ স্পষ্ট হল। প্রমাণ আমি কেন দিতে যাব? সত্যি করে বলুন তো, সেদিন রৌনক রুষাকে কোনো চিঠি দিয়েছিল? নাকি গিফট বক্সে রুষার জন্য নীল শাড়ি চুড়ি রৌনক দিয়েছিল? নাকি সুদূর চট্টগ্রাম থেকে ঢাকা কুঞ্জবাড়িতে প্রতিনিয়ত রৌনক রুষার কাছে প্রেমপত্র আদান প্রদান করেছে? রাফসান, আপনি নিজেকে বড্ড চালাক ভাবেন, প্রকৃত অর্থে আপনি বড্ড বোকা। আদিল, রুষা এবং রৌনকের দৃষ্টি এবার রাফসানের উপর। রাফসানকে এবার কিছুটা অপ্রস্তুত দেখাচ্ছে। নাজ টেবিলের রাখা ব্যাগ থেকে একটি কাগজ বের করে সবার সামনে ধরে বলল, এই হাতের লেখা হচ্ছে রৌনকের। কিন্তু যেই চিঠি রুষার কাছে গিয়েছে সেই চিঠির হাতের লেখার সাথে একরত্তি মিল নেই। নাজ কাগজটি এগিয়ে দিল আদিলের কাছে। আদিল তার মোবাইলের গ্যালারিতে গিয়ে সেই চিঠির ছবির সাথে এই কাগজের হাতের লেখার সাথে মিলিয়ে দেখল আসলেই হাতের লেখার সাথে মিল নেই। রুষা আদিলের হাত থেকে চিঠিটা নিয়ে দেখল সত্যিই মিল নেই। এবার এই ডায়েরির পাতায় লেখাগুলোর সাথে মিলিয়ে দেখুন আদিল স্যার। হুবহু মিলে যায় হাতের লেখা। নাজের হাত থেকে ডায়েরিটা নিয়ে মিলিয়ে দেখল সত্যিই এই ডায়েরির হাতের লেখার সাথে মিল আছে। আদিল পুরো হতভম্ব হয়ে গেল। মানে এতদিন তারা একটা নির্দোষ মানুষকে দোষী ভেবে এসেছে, প্রতিনিয়ত গালমন্দ করে এসেছে। এইসব ভাবতে গিয়ে লজ্জায় আদিলের মাথা নিচু হয়ে যাচ্ছে। তো রাফসান, এই ডায়েরিটা নিশ্চয়ই তোমার? ডক্টর নাজ, এতক্ষণ আপনাকে আমি যথেষ্ট সম্মান দিয়ে কথা বলছি তাই বলে ভেবে নিবেন আপনি আমার উপর যা তা চাপিয়ে দিবেন। তাছাড়া কারো পার্সোনাল ডায়েরি অনুমতি ছাড়া পড়তে নেই আপনি জানেন না? নাকি ন্যূনতম ভদ্রতা নেই আপনার মাঝে? রাফসান, আমি জানি কারো পার্সোনাল জিনিস পারমিশন ছাড়া ধরতে নেই, কিন্তু রাফসান তুমি ঠিক কতটা ডিসিপ্লিন? মানে নিজের ভাইয়ের নাম ব্যবহার করে প্রতিনিয়ত অন্যের স্ত্রীকে প্রেমপত্র দিয়ে এসেছ, প্রতিনিয়ত পার্সেল করে শাড়ি পাঠিয়েছ। এখন তুমি বলো, তুমি যেই কাজগুলো করেছ এগুলো ঠিক কতটা ভদ্রতার পর্যায়ে পড়ে? আমি রুষাকে ভালোবাসি, এটাই সবচেয়ে বড় কথা। আমি পাগল হয়ে যাচ্ছিলাম নিজেকে মিথ্যে সান্ত্বনা দিতে দিতে।
রাফসান বেশ চিল্লিয়ে কথাগুলো বলে উঠল। উপস্থিত সকলেই যেন এবার অবাকের চূড়ান্ত পর্যায়ে, বিশেষ করে রৌনক, আদিল আর রুষা। রাফসান রুষার পায়ের কাছে এসে বসে পড়ল। রুষা সরে এসে আদিলের শরীরের সাথে ঘেঁষে বসে রইল। রুষা, আমি আপনাকে ভালোবাসি। আপনাকে ভাইয়া কোনো প্রকার চিঠি দেয়নি। 10টা চিঠিতে লিখিত প্রতিটি শব্দ আমার লেখা। আমি দিশেহারা বোধ করেছিলাম, তাই উপায় না পেয়ে ভাইয়ার নাম ব্যবহার করেছি। আপনার জন্য যেই শাড়িগুলো পাঠিয়েছি সেই সব শাড়িগুলো আমি মনের কল্পনা দিয়ে দেখেছি আপনাকে দারুণ মানাবে সেই শাড়িগুলোতে। রাফসান, কিন্তু কক্সবাজারে তুমি আমাদের বলেছিলে তুমি রুষাকে ভাবি বানাতে চাও। তাই আমি অতটা গুরুত্ব দেইনি। কিন্তু তুমি যে এরকম একটি জঘন্য কাজ করবে আমি ভাবতেও পারিনি। আদিল রেগেমেগে কথাগুলো বলে চেঁচিয়ে উঠল। আদিল, আপনার রাগ হচ্ছে কারণ সে মিথ্যের আশ্রয় নিয়েছে। আর আমার রাফসানের প্রতি ঘৃণা কেন জানেন? রৌনকের প্রশ্নে সকলেই রৌনকের দিকে তাকিয়ে আছে। রাফসান তার ভাইয়ের কথার ভাবার্থ বুঝতে পেরে মাথা নিচু করে ফেলল। সেদিন ঢাকায় এয়ারপোর্টে যাওয়ার সময় যেই ছিনতাইকারীদের কবলে আমরা পড়েছিলাম তা সম্পূর্ণ পরিকল্পিত ছিল এবং এইসব কিছুর মাস্টারমাইন্ড ছিল আমার ছোট ভাই রাফসান। আই রাইট, রাফসান? আদিল আর রুষা যেন বিশ্বাস করতে পারছে না মানে কি হচ্ছে। সেবার আমি ঢাকা যাওয়ার আগে রাফসানকে কথার ছলে বলেছিলাম আমি ডক্টর আদিলের সাথে দেখা করে আসব। তো আমিও আপনার সাথে দেখা করতে গেলাম। কিন্তু কে জানতো আমার ভাই তার প্ল্যান মোতাবেক অন্য কিছু ভেবে রেখেছিল। সেদিন ছিনতাই ছিল নামমাত্র ঘটনা। মূল কারণ ছিল ডক্টর আদিলকে হত্যা করা, কিন্তু ভাগ্যের উত্থানে সেদিন আমি তাদের হামলার শিকার হই। আদিলের দিকে তেড়ে আসা ছুরির আঘাত আমার শরীরে আঘাত লাগে। আমার ভাইয়ের প্ল্যান ফ্লপ। মি আদিল ভাগ্যক্রমে বেঁচে ফিরেছেন। আমার ভাবতে ঘৃণা হচ্ছে আমার ভাই কাউকে পাবার নেশায় হত্যার মতো জঘন্য অপরাধ করতে উদ্বুদ্ধ হয়েছে। কাউকে পাবার নেশায় আমার নাম ব্যবহার করেছে। রাফসান, কি এমন অপরাধে আজ তুই আমাকে এমন পরিস্থিতিতে এনে দাঁড় করিয়েছিস? রৌনকের একটি কথারও উত্তর আজ নেই রাফসানের কাছে। সে শুধু জানে রুষাকে পেতে সে যা কিছু করেছে সব ঠিক ছিল। রাফসান, তোমাকে আমি আমার ছোট ভাইয়ের মতো ভেবেছি আর তুমি কিনা। ছি, আমার ভাবতেও লজ্জা লাগছে। আদিল, আমি আর এক মুহূর্তের জন্য এইখানে থাকতে চাই না। প্লিজ আপনি আমায় ঢাকায় নিয়ে চলুন। রুষা সোফা ছেড়ে দাঁড়িয়ে আদিলের উদ্দেশ্য কথাগুলো বলল। আদিল উঠে গিয়ে রুষার হাত ধরে বলল, রুষা প্লিজ তুমি হাইপার হইও না। আমরা আজই চলে যাব। রাফসান দ্রুত পায়ে এগিয়ে রুষার সামনে এসে হাতজোর করে বলছে, রুষা প্লিজ তুমি যেও না। তুমি আমার কাছে চলে এসো, আমি তোমাকে পৃথিবীর সর্বোচ্চ সুখে রাখব। তুমি এই ডক্টরের কাছে সুখে থাকবে না। আমি তোমাকে ভালোবাসি রুষা। মুহূর্তে থাপ্পড়ের ঠাস ঠাস শব্দে পুরো ড্রয়িং রুমে প্রতিধ্বনি হল। গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে রাফসান আর রুষা অগ্নিমূর্তি হয়ে রাফসানের দিকে তাকিয়ে আছে ক্রোধ নিয়ে। তুই আদিলের পায়ের নখের যোগ্য না। তুই শুধু মানুষের সুখের সংসার নষ্ট করতে পারিস। কারো সুখের কারণ হতে পারিস না।
আর একবারের জন্য তোর ওই নোংরা মুখে আমার বা আদিলের নাম উচ্চারণ করবি না। যে লোক তার ভাইয়ের নাম ব্যবহার করে তার স্বার্থ হাসিল করার জন্য, যে লোক একটা মানুষকে হত্যা করার পরিকল্পনা করে সে আর যাই হোক ভালো মানুষ হতে পারে না। তোকে শুধুমাত্র তোর ভাইয়ের জন্য পুলিশের কাছে দিচ্ছি না, নয়তো আমি নিজ হাতে তোকে পুলিশের কাছে তুলে দিতাম। রাফসান অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে আছে রুষার দিকে। সে রাতে আদিল আর রুষা ঢাকার পথে রওনা হয়। রৌনক আদিল আর রুষার কাছে ক্ষমা চায় রাফসানের কৃতকর্মের জন্য। রুষা চলে যাবার সময় নাজ রুষার কানে কিছু বলতেই রুষা আশ্বাস দেয় সে ব্যাপারটা সামলে নিবে। আদিল আর রুষা চলে যাবার পর থেকে দরজা খিলেটে বসে আছে রাফসান। রৌনক একটিবারের জন্য রাফসানকে ডাক দেয়নি। এত বছর ধরে তার প্রত্যেকটি খারাপ কাজকে সে অদেখা ভাবে দেখে এসেছে, কিন্তু সে আজ যে কাজগুলো করেছে সেই কাজের কোনো মাপ নেই রৌনকের কাছে। এত কিছুর মাঝেও রৌনকের বুকের বা পাশে আজ কেমন শীতল অনুভব হচ্ছে। আজ কতগুলো দিন পর তার ভালোবাসার মানুষকে পেয়েছে সে। নাজকে সে কোনোদিন খুঁজে পাবে সে কখনো কল্পনাও ভাবতে পারেনি। সেদিনের পর আরও 15 দিন অতিবাহিত হয়েছে। রুষা চট্টগ্রাম থেকে আসার পর কিছুটা অসুস্থ হয়ে যায়, কিন্তু আদিলের সেবায় সুস্থ হয়। রুষা এখন কুঞ্জ বাড়িতে চলে এসেছে, কি দরকার মনের মাঝে এত অভিমান রেখে, যেখানে আদিলের কোনো দোষ নেই। রুষা যদি চিঠি বা শাড়িগুলো আদিলের কাছ থেকে না লুকিয়ে সত্য ঘটনা বলতো তবে ঘটনা এত দূর পর্যন্ত এগুতো যেত না। হয়তো তাদের দুজনের জীবনে সেই বিষাদময় দিনগুলো আসতো না। রুষা এখন 7 মাসের অন্তঃসত্ত্বা। তাই আদিল বারবার রুষাকে বলছে মেটারনিটি লিভে যেতে, কিন্তু রুষা মানছে না। ওর একটাই কথা, ও আরও 1 মাস পর ছুটিতে যাবে। আদিল রুষার জিদের কাছে হার মানে। আদিল রুষাকে সকালের নাস্তা খাইয়ে দিচ্ছে এবং নিজেও খাচ্ছে, আর পাশে চেয়ারে বসে নাস্তা খাচ্ছেন রায়হান সাহেব। ফাহিমা খালা এটা ওটা এগিয়ে দিচ্ছেন। সবাই এতবার বলার পরও উনি একসাথে বসে নাস্তা খেতে রাজি হননি। এমন সময় আদিলের মোবাইলে কল আসে। আদিল এক হাতে দিয়ে তার প্যান্টের পকেট থেকে মোবাইল বের করে দেখে আননোন নাম্বার থেকে কল আসছে। আদিল কল রিসিভ করতেই ওপাশ থেকে বলল, তুমি কি দা? আদিল রহমান। জি, আপনি কে বলছেন? আমি তোমার কলিগ তাবাসসুম নাজের বাবা অ্যাডভোকেট নাজমুল হোসেন বলছি। তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে। আমাদের বাড়িতে চলে এসো এবং সাথে করে নাজের বেস্ট ফ্রেন্ড রুষাকে নিয়ে এসো। জি স্যার, নিয়ে আসব। আদিল কল কেটে দেওয়ার পর দেখলো ওর আব্বা আর রুষা ওর দিকে তাকিয়ে আছে। মোবাইল টেবিলের উপর রেখে আদিল এক টুকরো ফল রুষার মুখের সামনে ধরে বলল, আমাদের একটু পর নাজের বাড়িতে যেতে হবে। ওর বাবা কল করেছে। রুষা বিনাবাক্য ব্যয় খাবার শেষ করে রুমে চলে গেল। রায়হান সাহেবের সাথে বিভিন্ন রকমের আলাপ করে আদিলও চলে গেল ওর রুমের দিকে। রুমে দরজা খুলে প্রবেশ করতেই আদিল দেখল রুষা ভেজা চুলগুলো পিঠের ওপর ছড়িয়ে ফ্যানের বাতাসে শুকানোর চেষ্টা করছে। আদিল এগিয়ে গিয়ে ড্রেসিং টেবিলের ড্রয়ার খুলে হেয়ার ড্রায়ার নিয়ে রুষার চোখের সামনে তুলে ধরল। রুষা ডায়ারটি দেখে বলল, এটা দিয়ে আমি কি করব? এটা দিয়ে মানুষ কি করে ভেজা চুল শুকায়?
রুষা, এতক্ষণ ধরে তুমি ভেজা চুল নিয়ে ঘুরছো। আমি কখনোই ডায়ার দিয়ে চুল শুকাই না। এখন জলদি করে আমাকে রেডি হতে সাহায্য করুন। আদিল রুষার কথায় দীর্ঘশ্বাস ফেলে কাবার্ডের দিকে এগিয়ে গেল। এরপর নীল রঙের একটি আবায়া বের করে রুষার দিকে এগিয়ে দিল। রুষা আবায়ার দিকে তাকিয়ে রইল। আদিল যখন দেখল রুষা ওর হাত থেকে না নিয়ে তাকিয়ে আছে, তখন আদিল রুষাকে প্রশ্ন করে, পছন্দ হয়নি? হয়েছে তো। কিন্তু কিন্তু কি? দেখছেন না পেট উঁচু হয়ে আছে? এখন এই রংটা পরলে পেট উঁচু দেখা যাবে বেশি। আপনি বরং কালোটা নিয়ে আসুন। আদিল রুষা কথা শুনে মুচকি হেসে কাবার্ড থেকে কালো আবায়া এনে রুষার কাছে দিল। রুষা ধীরে ধীরে তৈরি হয়ে নিল। রুষা তখন ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চোখে কাজল দিচ্ছিল আর আদিল পাঞ্জাবি পরছে। হুট করে আদিলের নজর পড়ল আয়নায় থাকা রুষার প্রতিবিম্বে। কালো আবায়া, কালো হিজাব, হাতে কালো রঙের লেডিস ওয়াচ, চোখে কাজল, উঁচু উদর, যেন আজ রুষাকে স্বর্গের পরীদের মতো দেখাচ্ছে। তার কালো পরী, হ্যাঁ, রুষাকে আজ সত্যি কালো পরী লাগছে আদিলের কাছে। রুষা তৈরি হয়ে আদিলের দিকে তাকালো, দেখল আদিল ওর দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে। রুষা ধীরগতিতে এগিয়ে গেল আদিলের কাছে। এরপর জিজ্ঞেস করল, আদিল? হ্যাঁ। কি দেখছেন অমন করে? দেখছি রাস্তা ভুল করে আমার ঘরে চলে আসা এক কালো পরীকে। তা এই কালো পরীটাকে? আমার মাধুর্য। কালো পরীও হয় নাকি? হয়তো বাস্তবে কালো পরী নেই, কিন্তু তুমি আমার কালো পরী, মাধুর্য। হয়েছে, এবার চলুন। দেরি হয়ে যাচ্ছে, আজ হয়তো রৌনক এসেছেন নাজদের বাড়িতে। রুষা যখন কথা বলতে ব্যস্ত ঠিক তখন আদিল তার মাধুর্যকে দেখতে ব্যস্ত। আদিল এক পা এগিয়ে রুষার খুব কাছে দাঁড়াল। রুষার কথা বন্ধ হয়ে গেল আদিলকে এত কাছে আসতে দেখে। কি হয়েছে আদিল? হুঁশস কথা বলো না রুষা। রুষা ঠোঁটে আলতো করে আঙুল রেখে বলল আদিল। আদিল এগিয়ে রুষার ডানগালে চুমু দিতেই রুষা চোখ বন্ধ করে ফেলল। আদিল সরে এসে রুষার মুখের দিকে তাকিয়ে দেখল রুষা চোখ বন্ধ করে ফেলছে। আদিল মুচকি হেসে রুষার বন্ধ দুচোখের পাতায় চুমু দিয়ে নিকাব নামিয়ে দিল রুষার মুখশ্রীর উপর। রুষা ততক্ষণে লজ্জায় লাল হয়ে গেল। আদিল রুষার হাত নিজের হাতের মুঠোয় নিয়ে ঘর ছেড়ে বের হয়ে গেল। রায়হান সাহেব তখন ড্রয়িং রুমে বসে নিউজপেপার পড়ছিলেন। আদিল আর রুষাকে দেখে হাসিমুখে বিদায় জানালেন। রুষাকে খুব সাবধানে কারের সিটে বসিয়ে আদিল ড্রাইভিং সিটে বসিয়ে কার স্টার্ট দিল। সারা পথ তারা কেউই কথা বলল না। কার যখন নাজেদের বাড়ির সামনে থামল ঠিক তখনই রুষা বের হবে, ঠিক এমন সময় কি মনে হতেই রুষা এগিয়ে আদিলের গালে চুমু দিয়ে কার থেকে বের হয়ে গেল। আর আদিল রুষার থেকে এমন আকস্মিক চুমু পেয়ে হতভম্ব হয়ে গেল। বাম গালে হাত বুলিয়ে নিজ মনে হেসে ফেলল আদিল। ধীরপায়ে কার থেকে নেমে বাড়ির ভিতরে প্রবেশ করল আদিল। ড্রয়িং রুমে ঢুকতেই দেখল রৌনক সোফায় বসে আছে, পাশেই নাজ মাথা নিচু করে বসে আছে। নাজের পাশে বসে আছে রুষা। আদিলের উপস্থিতি টের পেয়ে সকলেই আদিলের দিকে ঘুরে তাকাল। আদিল সবাইলো সালাম দিয়ে রৌনকের পাশে বসে জিজ্ঞেস করল, তাহলে জামাই চলে এলো শ্বশুরবাড়িতে, তা অ্যাডভোকেট শ্বশুর আছে কোথায়? বাবা রুমে বসে আছে। আল্লাহ জানে আজ বাবা সবকিছু জানলে কি করবে।
নাজ চিন্তিত সুরে বলল। রুষা নাজের কাঁধে হাত রেখে অভয় দিচ্ছে। এমন সময় সিঁড়ি দিয়ে কারো নেমে আসার শব্দ শোনা গেল। সবাই তাকিয়ে দেখল, শুভ্র পাঞ্জাবি পরনে, মাথায় আধাপাকা চুল, গালভর্তি দাঁড়িয়ে একজন মাঝবয়সী লোক নেমে আসছে হাসি মুখে। সবাই দাঁড়িয়ে সালাম জানালো। ভদ্রলোক সালামের ওর দিয়ে বসার জন্য ইশারা করল। সবাই যার যার জায়গায় বসে পড়ল। নাজ ভয়ে দাঁত দিয়ে নখ কাটতে লাগলো। রুষা দেখতে পেয়ে নাজের মুখ থেকে হাত সরিয়ে দিল। সবাই কেমন আছো? জি, আলহামদুলিল্লাহ। সবাই একত্রে বলে উঠল। তা এখানে রওনক মির্জাকে, যে আজ আমার সাথে দেখা করার কথা ছিল? জি, আমি রৌনক মির্জা। রওনক নড়েচড়ে বসে বলল। আদিল পাশ থেকে বলল, আসলে আঙ্কেল, তোমার সাথে পরে কথা বলছি, তার আগে আমি রওনকের সাথে কথা বলতে চাই। উনার রাগী সুরে কথা শুনে সবাই ঢোক গিলে বসে রইল। নাজ। জি বাবা। এই ছেলের সাথে তোমার কিসের সম্পর্ক? নাজ রওনকের মুখের দিকে এক পলক তাকিয়ে মাথা নিচু করে চুপ করে রইল। আঙ্কেল, আপনি অনুমতি দিলে আমি এই সম্পর্ক নিয়ে কথা বলতে চাই। রওনক ঘাড় নিচু রেখে বলল। বলো। সেবার আমি ঢাকায় এসেছিলাম আমার কাজিনের বিয়েতে। বাবা মা বিহীন আমরা দুভাই থাকি চট্টগ্রামে, কিন্তু আমাদের পুরো পরিবার ঢাকায়। তো আমার সেই চাচাতো ভাইয়ের বিয়েতে আসার পর আমার একটি মেয়েকে দেখে ভীষণ রকমের ভালো লাগে। বলতে পারেন লাভ অ্যাট ফার্স্ট সাইট। কারণ তার দুষ্টুমি, তার মজার সুরে বলা কথাগুলো আমার মন কাড়ে। আমার 27 বছরে প্রথমবার মনে হয় বাবা মা কে ছাড়াও কাউকে খুব আপন হয়। যার হাত ধরে অনায়াসে পার করে দেয়া যায় অগণিত বসন্ত। বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করে যখন আমরা কনেদের বাড়ি থেকে ফিরে আসব, ঠিক তখনই আমার টনক নড়ে। আমি তো একটিবারের জন্য সেই মেয়েটির নাম ঠিকানা জানতে চাইনি। তাহলে তাকে আমি খুঁজে পাবো কি করে? আমি তখন মনে দিশেহারা বোধ করেছিলাম। খোঁজ নিয়েও মেয়েটির কোনো তথ্য জানতে পারিনি। যখন আমি মেয়েটির কথা ভেবে দিনরাত পাগল হয়ে যাচ্ছিলাম, ঠিক তখন আমার চাচাতো ভাইয়ের বিয়ের সব ফটো এলো। ছবি দেখার এক পর্যায়ে আমি আমার কাঙ্ক্ষিত মানুষটির একটি ছবি আমি খুঁজে পাই। আজ 2 বছর ধরে তার ছবি আমি অনেক যত্নে রেখেছিলাম, কিন্তু কোনো এক কালরাত্রিতে তার ছবি আমার কাছ থেকে কেউ ছিনিয়ে নেয়। চেষ্টা করেছিলাম কিন্তু পারেনি রাখতে। তাকে শত চেষ্টার পরও খুঁজে না পাওয়া তার অস্তিত্বের একটি মাত্র ছবি যখন আমি হারিয়ে ফেললাম, ঠিক তখন আমার অবস্থা ভিটেমাটিহীন বাসিন্দার মতো। কে এই মেয়ে রওনক? নাজমুল হোসেনের প্রশ্নে নাজ আরেক দিকে তাকিয়ে রইল, আর রওনক মনে মনে সাহস জুগিয়ে নাম বলার জন্য নিজেকে প্রস্তুত করছে। আসলে সেই মেয়েটি হচ্ছে নাজ, আপনার একমাত্র মেয়ে। রওনক নাজমুল হোসেনের চোখের দিকে তাকিয়ে বলে। নাজমুল হোসেন বিস্মিত হলেন। নাজ তার বাবার মুখের দিকে বোঝার চেষ্টা করছে, সত্যিই তার বাবার মনে এখন কি চলছে। রুষা আর আদিলেরও বেশ চিন্তা হচ্ছে। রৌনকের হার্টবিট বেড়ে গিয়েছে, নিজেকে যথাসম্ভব শান্ত রাখার চেষ্টা করছে কিন্তু পারছে না। রওনক, কত বছর আগে তুমি নাজকে দেখেছ? 2 বছর 4 মাস 3 দিন আগে। রওনকের হিসেব দেখে নাজ অবাক হলো, সাথে নাজমুল হোসেন। এখন তুমি কি করতে চাইছো?
আমি কি চাই আপনি বুঝতে পেরেছেন। তবুও বলছি, আমি চাই নাজকে আপনি আমার কাছে দিয়ে দিন। হয়তো আপনি ভাবতে পারেন অচেনা একটি ছেলে আপনাকে মনগড়া ইতিহাস বলছে, কিন্তু আমি ঠিক ততটাই সত্য যতটা আমার নাজের প্রতি অনুভূতি সত্য। রৌনকের ফুটবল কণ্ঠে বলা প্রতিটি শব্দ যে কাউকে কনভিন্স করবে যে সে সত্য বলছে। নাজমুল হোসেন সোফা ছেড়ে উঠে দাঁড়ালেন। উনাকে উঠে দাঁড়াতে দেখে সবাই উঠে দাঁড়ালো। নাজ অসহায় কণ্ঠে তার বাবাকে বলে, বাবা কিছু বলবে না। আমি কি বলবো? শুনেছি তোমরা চট্টগ্রামে গোপনে বিয়ে করেছ। তাহলে এখন আমার সিদ্ধান্ত তোমাদের দুজনের প্রয়োজন আছে। নাজ মাথা নিচু করে ফেলল। রৌনক আদিলের দিকে অসহায় চোখে তাকিয়ে রইল। কিন্তু নাজ, আমি ভীষণ খুশি রে মা। আমার পরে কেউ তো এলো যে আমার পাগল মেয়েটাকে দেখে শুনে রাখবে। নাজমুল হোসেনের কথা শুনে নাজ, রৌনক, রুষা আদিলের মুখে আনন্দে রেখা ভেসে ওঠে। নাজ তার বাবাকে জড়িয়ে ধরল। নাজের বাবাও মেয়েকে পরম আদরে বুকে আগলে নেন। বাবা মেয়ের এত সুন্দর একটি দৃশ্য দেখে উপস্থিত সকলে অভিভূত হল। আদিল যে রৌনককে জড়িয়ে ধরে অভিনন্দন জানাল। রুষা অদূরে দাঁড়িয়ে দেখছে তার বেস্ট ফ্রেন্ড আজ কত খুশি। সবার জীবনে বুঝি ভালোবাসার বসন্ত এলে আনন্দে মাতোয়ারা হয়। হ্যালো, কে বলছেন? বাবা, আমি রুষার মামি বলছি। আদিল বিস্ময় অবাক প্রায়। আজ এতগুলো বছর পর কি মনে করে রুষার মামি কল করেছে? জি মামি। আসলে বাবা রুষার রাফির সঙ্গে বিয়ে হবার রুষার মামা কয়েক মাস পর অসুস্থ হয়ে পড়েন। 6 মাসের অসুস্থ কাটিয়ে দুনিয়ার মায়া ছেড়ে চলে যায় আমাদের সবাইকে ছেড়ে। আমি 2 সন্তান নিয়ে কুল কিনারা না পেয়ে আমার বাবার বাড়িতে চলে যাই। এরই মাঝে রুষার জীবনে কিছু ঘটে যায় আমি জানতে অবধি পারিনি। যখন সবকিছু জানতে পারি ততদিনে অনেক দেরি হয়ে যায়। রুষার কোনো খোঁজখবর পাইনি। হাল ছেড়ে দিয়েছি, হয়তো কোনোদিন রুষাকে পাবো ভাবতেও পারিনি। হুট করে গতকাল আমার বাবার বাড়ি থেকে আমাদের গ্রামে চলে আসি। তারপর তোমার নানুর সাথে কথা বলার ছলে জানতে পারি আমার রুষা তোমার স্ত্রী। কথা কি সত্য বাবা? জি মামি, সত্যি। রুষা আপনাদের উপর অনেক অভিমান করে আছে। কিন্তু আপনাদের সাথে এত কিছু ঘটে গেল, একটিবারও রুষাকে জানাননি কেন? যদি জানাতেন আজ হয়তো পরিস্থিতি অন্যরকম হতো। হ্যাঁ বাবা। তোমার নানু বলেছে কিভাবে রুষাকে তোমার বাবা আশ্রয় দিয়েছে। তোমার মোবাইল নাম্বার নিয়েছি তোমার মামাতো ভাইয়ের কাছ থেকে। তোমাদের অনেক অনেক ধন্যবাদ বাবা। আমার মেয়েটাকে আগলে রাখার জন্য। মামি, রুষা 7 মাসের অন্তঃসত্ত্বা, আপনি নানু হবেন। চলে আসুন না, ঢাকায় আপনাকে দেখলে রুষা অনেক খুশি হবে। কতদিন হলো রুষা তার আপনজনদের থেকে দূরে। হ্যাঁ বাবা, আমি আসব। আগামীকাল আসব আমি। রুষাকে দেখো রেখো, আল্লাহ হাফেজ। জি, আসসালামু আলাইকুম। আদিল কল কেটে দিল। টেবিলের উপরে থাকা ফটোফ্রেমের মধ্যে থাকা রুষার হাসজ্জ্বল মুখটির দিকে তাকিয়ে রইল আদিল। এই হাসিতে আমার মরণ হোক মাধুর্য। শত কষ্ট করেও যে তোমায় পেয়েছি আমি, এটাই আমার পুরো জীবনের সার্থকতা।
অজান্তে হোক তোমাকে যত কষ্ট দিয়েছি এর চেয়ে বেশি তোমায় ভালোবেসে আগলে রাখবো তোমায় আমার বুকের মাঝে। আজ শুক্রবার দিন। সকাল থেকে ফাহিমা খালা সহ আরও একজন গৃহকর্মী ভীষণ রকমের ব্যস্ত। কারণ আজ কাজলের শ্বশুর শাশুড়ি কাজল আয়াত আর আরশি কুঞ্জবাড়িতে আসবে। তাই এত আয়োজন। সকাল থেকে রায়হান সাহেব ড্রয়িং রুমে বসে আদিলের সঙ্গে বসে নানান রকমের কথা বলছেন। রুষা তখন ঘরে শুয়ে আছে, শরীরটা আজ ভালো যাচ্ছে না। তাই অবেলায় শুয়ে আছে, শুনেছে আজ নাকি আয়াত ভাইয়ের আব্বু আম্মু আর পুচকি আরশিও আসবে। দুপুরের পরে আয়াতের পরিবার চলে এলো কুঞ্জ বাড়িতে। রুষা তখন সোফায় বসেছিল, পাশে আদিল বসে আছে। রুষার নাকি আজ অনেক বমি বমি পাচ্ছে। রায়হান সাহেব মসজিদে চলে গিয়েছেন জোহরের নামাজ আদায় করত। বাড়িতে প্রবেশ করার রুষাকে অমন অবস্থায় দেখে আয়াতের আম্মু দৌড়ে এসে রুষার সামনে গিয়ে দাঁড়ালেন। আদিল উনাকে দেখে উঠে দাঁড়ালো। রুষার পাশে বসে আয়াতের আম্মু বলেন, কি হয়েছে তোমার? আসলে আন্টি সকাল থেকে কেমন বমি বমি পাচ্ছে। কোনো খাবারের গন্ধ সহ্য করতে পারছি না। আদিল, জি আন্টি। এক টুকরো লেবু নিয়ে এসো। জি আন্টি, নিয়ে আসছি। আদিল দ্রুত পায়ে কিচেন চলে গেল। ততক্ষণে একে একে সবাই বাড়িতে এসে পড়েছে। কাজল এসে রুষার মাথায় হাত রেখে বলল, ভাবি কষ্ট হচ্ছে? না আপু, ঠিক আছি আমি। রুষা মুচকি হেসে বলল। আদিল এক টুকরো লেবু এনে আয়াতের আম্মুর হাতে দিল। আয়াতের আম্মু লেবুর টুকরো রুষার হাতের মুঠোয় দিয়ে বলল, একটু একটু করে লেবু খাও, দেখবে বমির ভাব কমে যাবে। রুষা লেবুর টুকরো হাতে নিয়ে আয়াতের আম্মুর দিকে তাকিয়ে রইল। আজ যদি তার আম্মু তার পাশে থাকতো তাহলে হয়তো ঠিক এরকম ভাবে তার খেয়াল রাখতো, কিন্তু আফসোস তার মাও নেই, শাশুড়িও নেই। রুষা একটু স্বাভাবিক হতেই সবাই দুপুরের খাবার একসাথে খেয়ে নিল। দুপুরের খাবার শেষ হতেই আদিল এক প্রকার রুষাকে জোর করে রুমে নিয়ে গেল। রুষা যেতে চাচ্ছিল না, কিন্তু আদিলের উপরে কিছু বলতেও পারছে না। তাই উপায়ন্তর না পেয়ে আদিলের কথা মেনে ঘরে গিয়ে শুয়ে পড়ল। রুষা ঘুমিয়ে পড়তেই আদিল ঘর ছেড়ে বের হয়ে এলো। ড্রয়িং রুমে আসতেই দেখল আয়াতের আম্মু জোর গলায় কাঁদছেন। কাজল, আয়াত, আয়াতের আব্বু, রায়হান সাহেব সকলেই বিস্মিত হয়ে তাকিয়ে রইলেন আয়াতের আম্মুর পাশে দাঁড়িয়ে থাকা নারীর দিকে। কারণ এই নারী হচ্ছেন রুষার মামি, আর সবচেয়ে বড় কথা আয়াতের আম্মুই হচ্ছেন রুষার জন্মদায়িনী মা। দূর থেকে কারো চাপা আর্তনাদ ভেসে আসছে। সবে চোখটা লেগেছিল, এত করুণ সুরের কান্না শুনে চোখ বন্ধ করে রাখা বড় দায়। গায়ের থেকে কাঁথা সরিয়ে ধীরগতিতে খাট থেকে নেমে পড়লাম। এলোমেলো চুলগুলো ক্লিপ দিয়ে আটকে মাথায় ওড়না দিয়ে ঘোমটা দিলাম। এরপর মোবাইল হাতে নিয়ে ঘর ছেড়ে বের হয়ে গেলাম। ঘর থেকে বের হবার পর কান্নার শব্দ যেন আরো প্রকটভাবে শোনা যাচ্ছে। হুট করে আমার টনক নড়ল, কারণ এই কান্নার শব্দ ড্রয়িং রুম থেকে আসছে। অজানা আতঙ্ক নিয়ে দ্রুত পায়ে হেঁটে নিচে চলে গেলাম। ড্রয়িং রুমে উপস্থিত হবার পর দেখলাম আয়াত ভাইয়ের আম্মু কারো কাঁধে মাথা রেখে কাঁদছেন। অবাক হলাম, কি এমন কারণ হতে পারে যার জন্য তিনি এভাবে কাঁদছেন। আমাকে দেখতে পেয়ে আয়াত ভাই এগিয়ে এলেন আমার সামনে।
আমার হাত ধরে নিয়ে গেলেন উনার আম্মুর সামনে। আমি ভয়ে শেষ হয়ে যাচ্ছিলাম, না জানি কি হয়েছে। আশেপাশে আদিলকে দেখছি না। সবাই তো এখানে আছে, তবে আদিল কোথায় আছে? আয়াত ভাইয়ের আম্মুর দিকে তাকাতেই উনার পাশে বসা থাকা নারীকে দেখে মনে হলো উনি আমার অনেক পরিচিত। আর একটু ভালো করে খেয়াল করে দেখতেই চিনতে পারলাম, কারণ তিনি আমার মামি। মামি আমাকে দেখে উঠে দাঁড়ালেন, উঠে এসে আমাকে উনার বুকে জড়িয়ে নিলেন। আমি কাঁদতে কাঁদতে মামির বুকে আশ্রয় নিলাম। মা যখন কাছে ছিল না তখন মামির বুকে মাথা রেখে মায়ের গায়ের গন্ধ খোঁজার চেষ্টা করতাম মামির শরীর থেকে। মামি আমার মাথায় চুমু দিয়ে বললেন, কত বড় হয়ে গেছিস টুনি। কেমন আছিস মা? আমি ভালো ছিলাম না তোমাদের ছাড়া। কিভাবে পারলে মামি আমার খোঁজ খবর না থাকতে? আমি কি বেঁচে আছি নাকি মরে গেছি একটিবার জানতেও চাইলে না। টুনি, তোর মামা তোর বিয়ের পর অনেক অসুস্থ হয়ে মারা যায়। আমি তোর দুটো ভাইবোন নিয়ে কি করব, তাই তোর নানুবাড়ি ছেড়ে আমার বাবার বাড়িতে চলে যাই। তোর শ্বশুরবাড়িতে কল করেও তাদের সাথে যোগাযোগ করতে পারেনি। তারা কল রিসিভ করতো না, তাছাড়া তোকে কোথায় বিয়ে দিয়েছিল তোর মামা কখনোই আমাকে নিয়েও যায়নি, বলেও যায়নি। বেশ কিছুদিন হলো আবারও তোর নানুবাড়িতে এসেছি। এরপর আমার দেখা হয় আদিলের নানুর সাথে। উনি আমাকে সব কথা বলে রাফির কথা, তোর বাচ্চা, এরপর কিভাবে রায়হান সাহেব তোকে খুঁজে পায়, সর্বশেষ আদিলের সাথে তোর বিয়ে। মা, আমি যদি ঘুণাক্ষরেও টের পেতাম তবে আমি তোকে আমার কাছে নিয়ে আসতাম। রুষার কোনো কথাতে খেয়াল নেই, দুচোখ ভিজে আছে, ও শুধু একটি কথা ভাবছে, ওর মামা আর বেঁচে নেই। অথচ তার কত রাগ জমেছিল তার মামা মামির প্রতি। এরই মাঝে আদিলকে দেখা গেল ও সদর দরজা দিয়ে বাড়িতে প্রবেশ করছে। আদিল দেখল রুষা তার মামির বুকে মাথা রেখে অঝরে কাঁদছে। আদিল রুষার সামনে গিয়ে ওর মাথায় হাত রেখে বলল, আর কত কাঁদবে বলো? এমনিতেই সকাল থেকে শরীর খারাপ হয়ে আছে। রুষা ওর বুক থেকে মাথা উঁচিয়ে দাঁড়ালো, এরপর আদিলের দিকে তাকিয়ে বলল, আপনি কই ছিলেন এত সময় ধরে? হসপিটাল থেকে ইমার্জেন্সি কল এসেছিল। আদিল রুষার সাথে কথা বলার সময় খেয়াল করল আয়াতের আম্মুর দিকে, উনার ভেজা চোখ দেখে আদিলের মনে পড়ে গেল সেই কথাটি। মনে মনে বেশ শঙ্কিত আদিল, যদি রুষা সব সত্যি জানতে পারে তবে ওর প্রতিক্রিয়া কি হবে। রুষা চোখ মুছে আয়াতের আম্মুর দিকে বলল, আন্টি এতক্ষণ কি তবে আপনি কাঁদছিলেন? আমি কান্নার শব্দে ঘুম থেকে জেগে উঠেছি। আয়াতের আম্মু রুষার জবাবে কি বলবেন জানেন না। কি বলা যায় এই প্রশ্নের উত্তরে? উনি, হ্যাঁ মামি। তোর মাকে কখনো দেখতে ইচ্ছে হয়নি তোর? মামির প্রশ্নে আমি অনেক অবাক হলাম, কারণ মামির কাছে বহুবার জিজ্ঞেস করেছিলাম আমার মায়ের কোনো ছবি আছে কিনা। প্রতিবার মামির উত্তর ছিল নেই, অথচ আজ মামি আমাকে জিজ্ঞেস করছে আমার কখনো মাকে দেখতে ইচ্ছে হয়েছে কিনা। আয়াতের আম্মু অনেক ভয় পাচ্ছেন, যদি উনার ভাবি রুষাকে এখন সব সত্যি বলে দেয় তবে উনার মেয়ে এইসব সহ্য করতে পারবে তো? এমনিতেই মেয়েটা অসুস্থতায় কাতর হয়ে আছে। আয়াত তার মায়ের হাত চেপে ধরতেই আয়াতের দিকে তাকালো ওর মা। আয়াত চোখ ইশারায় তার মাকে অভয় দিল। তোর বাবা যখন মারা গেল তখন তোর দাদার বাড়ির কেউ তোদের মা মেয়েকে রাখতে চায়নি।
অথচ তোর বাবা যখন বেঁচে ছিল তখন তোর দাদার বাড়ির প্রত্যেকটি সদস্যের কি লাগবে তোর বাবার কাছে বলতো। তোর মামা তোকে আর তোর মাকে নিয়ে এলো আমাদের বাড়িতে। তোর মা ছিল ঠিক তোর মতো সুন্দরী। তোর বাবার মৃত্যুর খবর পেয়ে এলাকার অনেক লোক তখন তোর মায়ের জন্য বিয়ে প্রস্তাব আমাদের কাছে পাঠাতে লাগলো। দিন দিন অতিষ্ঠ হয়ে যাচ্ছিলাম, কারণ বিয়ের অর্ধেক প্রস্তাব আসছিল এলাকার বখাটে ছেলেদের কাছ থেকে। এদিকে তোর মা কাউকে বিয়ে করতে রাজি নয়। হুট করে একদিন তোর মায়ের জন্য একটি বিয়ের প্রস্তাব এলো। লোকটি ছিল বিপত্নিক, বউ মারা গিয়েছে, তবে একটি ছেলে ছিল 11 বছরের। ঢাকায় নাকি তাদের গাড়ির শোরুম ছিল। সে ছেলেকে দেখাশোনা করতে একজন মায়ের দরকার। তোর মায়ের জন্য এর চেয়ে ভালো বিয়ের প্রস্তাব আর হতেই পারে না। তাই তোর মামা আর আমি এক প্রকার তোর মাকে জোরজবরদস্তি করে ওই লোকটির সাথে বিয়ে দিয়ে দেই। তোর মা বিয়ে হয়ে যাবার পরও তুই আমাদের কাছে ছিলি, কারণ সেই লোকটা আমাদের বিয়ের আগে শর্ত দিয়েছিল তোকে সে কখনোই তাদের বাড়িতে নিয়ে যাবে না। যদি তোকে নিয়ে যায় তাহলে তোর মা নাকি উনার ছেলেকে আদর করবে না। আমরা মেনে নিলাম উনার কথা, তাও সুখী হোক তোর মা, এটাই আমাদের চাওয়া ছিল। আস্তে আস্তে করে আমাদের সাথে যোগাযোগ কমিয়ে দিল তোর মা। পরে একেবারে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। কয়েক মাস পর তোর মা আমার কাছে চিঠি দেয়, সেখানে লেখা থাকে ওর স্বামী ওকে আমাদের সাথে যোগাযোগ করতে বারণ করেছে। যদি যোগাযোগ করে তবে ওকে নাকি তালাক দিবে। চিঠির সবশেষ প্রান্তে তোর মায়ের একটি অনুরোধ থাকে যেন আমি তোকে আমার মতো আগলে রাখি। তার কোনো ছবি তোকে না দেখাই। আজ এতগুলো দিন পর হঠাৎ করে কেন এই কথাগুলো বলছো মামি? রুষার প্রশ্ন শুনে রুষার মামি উনার ননদের মুখের দিকে তাকালেন, দেখলেন উনি অশ্রু চোখে তাকিয়ে বারবার বারণ করছে রুষাকে সত্যি না জানাতে। কারণ আজ বহুদিন পর তোর মা চাইছে তোর সাথে দেখা করতে। দেখা করবি তোর মায়ের সঙ্গে? রুষা নিজের কানকে বিশ্বাস করাতে পারছে না, সত্যিই কি তার মা তার সঙ্গে দেখা করতে চাইছে? আমার মা আমার সঙ্গে দেখা করবে কেন মামি? উনার স্বামী উনাকে বাধা দিবে না। আমরা বাঙালি নারী তো সবসময় স্বামীদের কাছে সবচেয়ে বেশি বাধাপ্রাপ্ত হই। রুষার কথা শুনে লজ্জায় মাথা নিচু করে ফেলল আয়াতের বাবা। আয়াত তার বাবার দিকে মাথা নিচু করে ফেলল। কাজল আর রায়হান সাহেব অবাকের চূড়ান্ত পর্যায়ে। আর রইল আদিল, সে আজ অত্যন্ত খুশি, কারণ আজ থেকে তার মাধুর্যের সব আপন মানুষ তার আশেপাশে থাকবে। আর কখনো রুষাকে বলতে হবে না যে সে এতিম, কেউ নেই ওর। হয়তো রুষা সত্যি জানলে কিছুটা মনোমালিন্য করবে, কিন্তু মেনে নিবে সে জানে। কারণ তার মাধুর্যের কোনো রাগ নেই, যা আছে সবই ভালোবাসা। তোর মা দাঁড়িয়ে আছে ঠিক তোর ডান দিক থেকে 1 হাত দূরত্বে। যদি মাকে দেখতে চাস তবে ঘুরে দেখ। রুষা কাপা শরীরে পাশে তাকিয়ে দেখল তার থেকে 1 হাত দূরত্বে দাঁড়িয়ে আছে আয়াত ভাই আর উনার আম্মু। তার মানে কি আয়াত ভাইয়ের আম্মু আমার মা? তাই বলেই কি উনি এভাবে কাঁদছেন? রুষা ভেজা চোখে ওর মামির চোখের দিকে তাকাতেই ওর মামি আশ্বাস দেয়। রুষা কোনো দিকে না তাকিয়ে দ্রুত পায়ে হেঁটে ওর মাকে জড়িয়ে ধরল। নিজের মেয়েকে আজ এতকাল পর নিজের কাছে টেনে নিল রুষার মা। 2 মা মেয়ের সুখের কান্নায় চারদিকে যেন আজ আনন্দের জোয়ার বইছে। সকলের চোখ ভেজা অথচ মুখে এক চিলতে হাসি।
আবছা কুয়াশায় শহরের স্নিগ্ধ সৌন্দর্য ঢাকা পড়ে গেছে। হাড় কাঁপানো শীতে জুবুথুবু হয়ে কম্বলের নিচে শুয়ে আছে রুষা, ওর বুকে মাথা গুজে গুটিসুটি হয়ে আছে ওর রাজপুত্র আরুষ। আদিল আর রুষার ছেলে আরুষ রহমান। 4 মাসের ছোট পুত্র কি আর শীত সহ্য করতে পারে? এদিকে আদিল রুষাকে জড়িয়ে ধরে বেঘোরে ঘুমিয়ে আছে। এ যেন অনন্য এক দৃশ্য, আদিলের বক্ষ বন্ধনে রুষা আর রুষার বন্ধনে আরুষ আবদ্ধ। কারো হাসির শব্দ ঘুম ভাঙল রুষার, চোখ মেলে তাকিয়ে দেখল ঘরে কেউ নেই। পাশ ফিরে আদিলের দিকে তাকিয়ে দেখে আদিলও ঘুমাচ্ছে। আবারও হাসির শব্দ শোনা গেল। রুষা এবার আরুষের দিকে তাকাতেই দেখল আরুষ ঘুমের ঘোরে গাল বাঁকা করে হাসছে। আরুষের হাসি দেখে রুষার মুখে হাসি ফুটে উঠল। আদিলকে হালকা ধাক্কা দিয়ে জাগানোর চেষ্টা করছে। আদিল চোখ মেলে রুষাকে প্রশ্ন করার আগে রুষা ইশারায় চুপ থাকতে বলে আরুষের দিকে তাকাতেই বলল। আদিল আরুষের দিকে তাকাতেই দেখল আরুষ ঘুমের ঘোরে মনের সুখে গাল বাঁকা করে হাসছে। আদিল রুষার দিকে তাকিয়ে হাসছে, ফিসফিসিয়ে রুষাকে জিজ্ঞেস করে। রুষা, আরুষ এভাবে হাসছে কেন? হয়তো ভালো কিছু দেখেছে। দেখুন না ওর হাসিটা কত পবিত্র। এত সুন্দর করে হাসে কেন আমার পুত্রটা? রুষা একমনে আরুষের দিকে তাকিয়ে বলতে থাকে। কারণ তার মায়ের হাসি সুন্দর। আদিলের কথার প্রেক্ষিতে রুষা আদিলের মুখের দিকে তাকাল। রুষা দেখছে আদিল একমনে তার দিকে তাকিয়ে আছে। রুষা প্রায়শই খেয়াল করেছে আদিলের এক এক সময়ের চাহনি এক এক রকম। এই যে এখন ওর চাহনি দেখলেই অজানা অনুভূতিতে পুরো দেহে শিহরণ ছড়িয়ে যাচ্ছে। আদিল শোয়া অবস্থায় রুষার দিকে ফিরে এক হাতে ভর করে রুষার কপালে ছড়িয়ে থাকা এলোমেলো চুলগুলো ঠিক করে একমনে তাকিয়ে রইল। রুষা ফিসফিসয়ে আদিলকে উদ্দেশ্য করে বলল, কি দেখছেন অমন করে? দেখি আমার কাব্যে লুকিয়ে বসত করা মাধুর্যকে। তুমি আমার জীবনে এলে বলেই আজ কত সম্পর্কের সাথে পরিচিত হয়েছি আমি। বাবা হবার কি এক অনুভব! মাধুর্য তোমাকে বলে বোঝানো যাবে না। এই বুকে আগে শান্তির জোয়ার এসেছে তোমার মুখ দেখে, ইদানিং আরও একটি মুখ যোগ হয়েছে, আর সেই মুখ হলো আমার আরুষের। রুষা আদিলের বুকে মাথা রাখতেই আদিল রুষাকে এক হাতে জড়িয়ে নিল নিজের বুকে। রুষা আদিলের বুকে আঁকিবুকি দাগ কাটতে লাগল। হুট করে রুষা বলে, আদিল, হুম, আমি আপনাকে অনেক ভালোবাসি। ঠিক ততটা ভালোবাসি যতটা ভালোবাসলে মৃত্যুর পরও এই ভালোবাসার একরত্তি অনুভব ভোলা যায় না। আমি আপনাকে ভালোবাসতে চাই মৃত্যুর পরও। আদিল, আমি যদি আপনার আগে এই পৃথিবী ছেড়ে চলে যাই আপনি কিন্তু আমাকে ভালোবাসতে ভুলে যাবেন না। আমি আপনার জীবন গল্পের ভালোবাসা নামক উপন্যাসের শেষ পাতা অবধি থাকতে চাই। রুষার মৃত্যুর কথা শোনার পর আদিলের বুক অস্বাভাবিকভাবে কাঁপছে। রুষাকে নিজের বুকে শক্ত করে চেপে ধরে বলল, রুষা, মৃত্যু প্রত্যেকের জন্য অনিবার্য। আমরা নিজের মৃত্যুর চেয়ে আমাদের ভালোবাসার মানুষের মৃত্যু হবে এই ব্যাপারটি নিয়ে বেশি ভয় কাজ করে। প্লিজ রুষা, তুমি কখনো আমার সামনে তোমার মৃত্যুর কথা বলো না। আমি ভাবতে পারবো না যে তুমি আমাকে কোনো একসময় একা করে চলে যাবে। বরং তুমি তোমার সকল মোনাজাতে বিধাতার কাছে প্রার্থনা করো আমি যাতে তোমার আগে এই ধরনের মায়া কাটিয়ে চলে যেতে পারি,
আমি তোমাকে ছাড়া বহু বছর থেকেছি, সেই দিনগুলোর কথা মনে পড়লে আর সাহস হয় না আমার তোমাকে ছেড়ে একাকী বিষণ্ণ মনে দিন পার করতে। হুট করে আদিল আর রুষার মন বিষণ্ণ হয়ে গেল। রুষা আদিলের হাত নিজের হাতের মুঠোয় নিয়ে উল্টো পিঠে চুমু খেল। নিঃশব্দে কাটিয়ে পুরো রাত কাটিয়ে দিল দুজন। কিছু কিছু সময়ে কথার কোনো মানে হয় না, চুপ থাকাই বরং স্বাভাবিক। হসপিটালে রাউন্ড শেষ করে বাড়িতে ফিরে যাবার উদ্দেশ্য কেবিন থেকে বের হবে রুষা। এমন সময় ওর অ্যাসিস্ট্যান্ট এসে জানালো কেউ ওর সাথে দেখা করতে এসেছে। রুষা ঘড়ির দিকে তাকিয়ে দেখল দুপুর 2টো বাজে। আরুষ হয়তো কান্না করছে, না জানি কি করছে আমার ছেলেটা। দীর্ঘশ্বাস ফেলে রুষা বলল, ভিতরে বসতে বলুন। রুষা অস্থির হয়ে চেয়ারে বসে পড়ল। দরজা খুলে একজন পুরুষ আর একজন বৃদ্ধা প্রবেশ করল। রুষার খুব পরিচিত এই দুইজন, কারণ তার সাজানো গোছানো জীবন উল্টপালট হবার পিছনে এই দুজন মানুষের অবদান অনেক বেশি। রাফি আর তার মা এসেছে রুষার সঙ্গে দেখা করতে। রুষাকে আজ এমন এক অবস্থানে দেখে রাফি আর তার মায়ের লজ্জায় মাথা নিচু হয়ে গেছে। রুষা হাসি মুখে দাঁড়িয়ে সালাম দিল রাফির মায়ের উদ্দেশ্য। রাফির মা সালামের জবাব দিয়ে বলল, কেমন আছো রুষা? বেশ ভালো আছি। আপনারা? আমরা ভালো আছি। এতক্ষণে মুখ খুলল রাফি। রুষা রাফিকে এক প্রকার ইগনোর করে রাফির মাকে জিজ্ঞেস করল, কিছু বলবেন আপনি? আসলে কিভাবে যে বলি কথাটা। আমাদের মাফ করে দিস। আমাদের ভুল হয়েছিল সেদিন, তোকে ওভাবে বাড়ি থেকে বের করে দেয়া আমাদের উচিত হয়নি। রুষা নিচের দিকে একমনে তাকিয়ে আছে। রাফির মায়ের সব কথা বলা শেষ হবার পর রুষা বলে, আমি আপনাদের মাফ করার কে? তবে আপনাদের প্রতি আমার কোনো রাগ অবশিষ্ট নেই। যেদিন থেকে আমি রায়হান আঙ্কেলের মেয়ে হিসেবে মাথা উঁচু করে এই সমাজে নিজের পায়ে নিজে দাঁড়িয়েছি, ঠিক সেদিন থেকে। ওই মানুষটা যদি সেদিন আমাকে সাহায্য না করত তবে আমার অবস্থান কি হতো আমি জানি না। থাক, সে সব কথা শুনেছি। আপনার দুজন নাতনি হয়েছে, তাদের দেখে রাখবেন। মেয়ে হয়েছে, অবহেলা করবেন না আবার। আমি চলি, আমার ছেলে হয়তো আমার অপেক্ষায় পথের দিকে চেয়ে আছে। রুষা খুব তাড়াহুড়ো করে কেবিন ছেড়ে বের হয়ে গেল। অতি সন্তর্পণে চোখের পানি মুছে আদিলের কেবিনের সামনে যেয়ে দরজায় নক করে বলল, স্যার, আসব? আদিল রুষা কণ্ঠ শুনে মুচকি হেসে বলল, হ্যাঁ, আসুন। রুষা ভিতরে প্রবেশ করে বলল, চলুন, আপনার ছেলে আমাদের অপেক্ষায় বসে আছে। আদিল তার এপ্রন এক হাতে নিয়ে রুষার সামনে দাঁড়িয়ে কপালে দীর্ঘ চুমু দিয়ে বলল, সকালে আজ দেয়া হয়নি, মনে হচ্ছিল কি যেন মিসিং। এখন পরিপূর্ণ মনে হচ্ছে। রুষা কপালে হাত দিয়ে হেসে ফেলল। আদিল রুষা এক হাত ধরে কেবিন থেকে বের গেল। করিডোর দিয়ে বের হবার সময় রাফি আর ওর মা দেখল কারো হাত ধরে রুষা বের হয়ে যাচ্ছে। নিকাবে ঢাকা মুখ, কিন্তু উন্মুক্ত দু চোখ দেখে মনে হচ্ছে রুষা অনেক সুখী। কারণ সব মিথ্যে হলেও চোখের ভাষা কখনোই মিথ্যে বলে না। বাড়িতে প্রবেশ করতেই আদিল আর রুষা দেখল তাদের পুত্র আরুষ তার দাদার ঘাড়ে মাথা রেখে জোর গলায় কাঁদছে। রুষা আর আদিল দ্রুত পায়ে হেঁটে আরুষের কাছে গিয়ে একসাথে বলল,
কি হয়েছে আমার বাবার? আমাদের মিস করছিলে বুঝি। ছোট আরুষ কি বুঝল কে জানে। কিন্তু ওর দন্তবিহীন হাসিতে বোঝা গেল ওর মা বাবাকে দেখে ও অনেক খুশি হয়েছে। রুষা আরুষকে রায়হান সাহেবের কাছ থেকে নিয়ে বুকের মাঝে চেপে ধরল। ছোট্ট আরুষ তার মায়ের বুকে চুপটি করে আছে। আদিল ঝুঁকে আরুষের মাথায় চুমু দিয়ে হাত বুলিয়ে দিল। রায়হান সাহেব হাসিমুখে তাকিয়ে আছে ছেলের পরিবারের দিকে। আজ তার আদিল কত খুশি। তুমি ঠিক ছিলে, আমি ভুল ছিলাম। তোমার ছেলে আদিল আজ কত সুখী। তুমি যদি নিজ চোখে দেখতে হয় তো তুমিও অনেক আনন্দিত হতে। দীর্ঘশ্বাস ফেলে আপনমনে বিড়বিড় করে নিজের মৃত স্ত্রীকে উদ্দেশ্য করে বলে রায়হান সাহেব। বিকেলে ছাদে দাঁড়িয়ে নিজের মায়ের সঙ্গে মোবাইল কথা বলছে রুষা। কাজল, আয়াতের বাবা মা কানাডায় চলে গিয়েছে, আজ 2 মাস হবে। রুষা তার মাকে প্রচণ্ড মিস করে। আজও মিস করছে, তাই এই সময় কল দিয়ে কথা বলছে। মা, তোমাকে ছাড়া আমার একটুও ভালো লাগে না। আরুষ তার নানুকে অনেক অনেক মিস করছে। রুষার গোমরা মুখ দেখে রুষার মায়ের বুকে কেঁপে উঠেছে। অদূর দেশে ভিডিও কল একমাত্র মাধ্যমে নিজের প্রিয়জনদের দেখার। আমিও তোকে ভীষণ মিস করছি রুষা। তবে তোর থেকে আরুষকে বেশি। আর কিছুটা দিন এরপর একেবারে তোদের কাছে ফিরে আসব। মোবাইল স্ক্রিনে চুমু দিয়ে নিজের মেয়েকে বললেন। রুষা মুচকি হেসে বলল, বাবা কেমন আছে? তোর যে বাবা আছে এটা কি তোর খেয়ালে আছে নাকি? এবার মোবাইল স্ক্রিনে দেখা গেল রুষার বাবা অর্থাৎ আয়াতের আব্বুকে। না বাবা, ভুলিনি। হসপিটালের ডিউটি, তোমাদের আরুষের সাথে সময় কাটাতে যেয়ে কখন সময় গড়িয়ে যায় টের পাই না। ভালো থাকিস, আর আদিলের, আরুষের এবং নিজের খেয়াল রাখিস। নে, তোর সাথে নাকি আয়াত কথা বলবে? আয়াত ভাই মোবাইল হাতে নিয়ে বলে, তুই তো এখন আমার বোন তাই না? হ্যাঁ, হ্যাঁ ভাইয়া। কিছু হয়েছে? কিছু হয়নি বলছিস? আমাকে একটিবার নিজ থেকে কল দিয়ে বলিস ভাইয়া কেমন আছো। একটিমাত্র বোন আমার, সেই বোন যদি ভাইয়ের খোঁজ খবর না নেয় তবে কেমন লাগে? আয়াত মুখ কালো করে বলল। রুষা জিভে কামড় দিয়ে বলল, সরি ভাইয়া, নেক্সট টাইম আর কখনো ভুল করব না। ভাবি কেমন আছে? তোর ভাবি ভালো আছে, তবে এবার নাকি তোর জন্য কানাডা থেকে সারপ্রাইজ গিফট নিয়ে আসবে। কি সারপ্রাইজ? বলো না। বলতে হবে। হ্যাঁ, বলতে হবে। তোর ভাতিজাকে নিয়ে কানাডা থেকে বাংলাদেশে আসবে তোর কাছে। আরশির নাকি ভাইয়ের প্রয়োজন আর তোর ভাইয়ের ছেলে। তার মানে, ভাবি। ইয়েস, তোর ভাবি অন্তঃসত্ত্বা। এত এত খুশির খবর শুনে আমি অনেক আনন্দিত। কাজল ভাবির সাথে কথা বলে খুশি মনে কল কেটে দিলাম। নিজের পিছনে কারো অস্তিত্ব টের পেলাম। আমি জানি সে কে। আমার পিঠ হেলিয়ে দিলাম তার বুকে। দু হাতে পেঁচিয়ে আমায় জড়িয়ে নিল তার বুকে। সামনের আকাশে লাল আভা ছড়াচ্ছে সূর্যের আলো।
সময়টা শেষ বিকেলের কিনা। আপনি আমার জীবনে এলেন বলেই আজ আমার জীবনের প্রতিটি কোণে সুখে ভরা। রুষার মুখে হাসি অথচ চোখ ভর্তি জল। রুষার কাপা স্বরের কথা শুনে আদিল রুষাকে নিজের দিকে ফেরালো। রুষার চোখের জল নিজের হাত দিয়ে মুছে বলল, কান্না করছো কেন? কিছু কান্না সুখের হয়, আপনি বুঝবেন না। আদিল রুষার মুখ নিজের দুহাতে উঁচিয়ে নিল। রুষার চোখে চোখ রেখে বলল, কান্না সুখের হোক বা দুঃখের, আমি চাই আমার মাধুর্যের চোখে কোনো পানি না আসুক, হোক বিন্দুমাত্র। রুষা দুহাত দিয়ে আদিলের গলা জড়িয়ে ধরে নিজের দিকে টেনে এনে বলল, আমাকে নিয়ে এত ভাবতে কে বলেছে আপনাকে? আমি ভাববো না তো কে ভাববে? সারাদিনের খোঁজাখুঁজির পরও যখন তোমায় পেলাম না, সেই আমার জীবনে শেষ বিকেলে এলে তুমি। রুষার কপালে নিজের কপাল ঠেকিয়ে বলে আদিল, ভালোবাসি আপনাকে। আমিও তোমাকে অনেক ভালোবাসি মাধুর্য। অদূরে আকাশে দাঁড়িয়ে থাকা সূর্যের লালিমা ছড়িয়ে শেষ বিকেলকে করে তুলছে আরো মণিমুগ্ধকর। গা শিরশিরে বাতাস বইছে চারদিকে, বাতাসের কলকলানি সুরে কেউ গাইছে ভালোবাসার পূর্ণতার গান। সমাপ্ত। আনু।